গতকাল আমার একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে কিছু কর্মচারী তাদের বক্তব্য শুনেই বোঝা যাচ্ছে বেশিরভাগটাই শিক্ষক সমাজ, এমনি কর্মচারীও আছে, তাদের গাত্রদাহ হয়েছে। উচিত কথা আমরা তুলে ধরেছি বলেই তাদের গাত্রদাহ হয়েছে। আপামর কর্মচারী সমাজের কাছে কয়েকটি বার্তা আমরা তুলে ধরতে চাইছি। দেখুন, গত 5ই ফেব্রুয়ারি যখন সর্বোচ্চ আদালতের থেকে ডিএর যে অর্ডারটা প্রকাশ পেল, সে সময় কর্মচারী সমাজ, বিশেষ করে একটি কর্মচারী সংগঠনের উচ্ছ্বাস আপনারা নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে দেখেছেন। সেখানে বলা ছিল 25% ইমিডিয়েট এফেক্ট আর 6 তারিখ ফার্স্ট কিস্তি রাজ্য সরকারকে দিতে হবে। কিন্তু 6 তারিখ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকার প্রেক্ষিতে আমরা প্রথমে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে বাই নেমে নোটিশ দিই। তারও দিন 7 পরে আমরা কন্টেম্প পিটিশন ফাইল করি। এটা আমরা কিন্তু প্রকাশ্যেই বলেছি। এই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকদিন যাওয়ার পর আমাদের কাছে প্রশ্ন উঠছে, আপনারা প্রধান বিচারপতির কাছে কেন এই কন্টেম্প মামলাটা দায়ের করছেন না? তারা হয়তো জানেও যে প্রধান বিচারপতির কাছে কন্টেম্প মামলা নিয়ে যাওয়া যায় না। দ্বিতীয়ত, আমরা কিছুদিন আগে একটা ধর্মঘট হল, আমাদের অ্যাডভাইস করছে এখন যে আপনারা তো ধর্মঘটে যাননি। আমাদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে ইন্টারেস্ট ক্লেম করার জন্য। এই কথা যদি ফোনের মাধ্যমে বিভিন্ন কর্মচারী এবং একই 2-1জনই বিভিন্ন ফোনে করছে আর কি, আমরা ধর্মঘটে সামিল হব কিনা বা আমরা ইন্টারেস্ট ক্লেম করে সর্বোচ্চ আদালতে যাব কিনা, সেটা তো আমাদের বিষয়। আপনারা বলার কে? আবার কেউ কেউ বলছে যে জিপিএফ এ টাকাটা কেন ঢুকিয়ে দেবে, আপনারা সরকারকে বলুন ক্যাশ দিতে। তারা কিন্তু বিগত দিনের যে আর কে বাগ, মাননীয় আর কে বাগের যে অর্ডারটা, মানে ওই ট্রাইব্যুনালের অর্ডারটা, সেখানে কিন্তু পরিষ্কার তিনি লিখে দিয়েছিলেন, মানে সরকারকে নির্দেশ দিয়েছিলেন যে ইন সার্ভিস সরকারি কর্মচারীদের সরকার ইচ্ছে করলে ক্যাশেও দিতে পারে, ইচ্ছে করলে জিপিএফেও ঢুকে দিতে পারে, কিন্তু যারা অবসর নিয়েছে তাদেরকে ক্যাশে দিতে হবে। আমরা সেই প্রেক্ষিত সরকারকে চিঠিও দিয়েছিলাম যে জিপিএফে দিলে পরে আমাদের কোনো আপত্তি নেই, তবে দুটো ক্ষেত্রে যাতে তারা টাকাটা তুলতে পারে। একটা হচ্ছে কোনো মারণ রোগ হলে প্রচুর ব্যয়, আর দ্বিতীয়ত সন্তান সন্ততিদের বিয়ে শাদীর ক্ষেত্রে। এই দুটো অপশন কিন্তু আপনারা রাখবেন, রাখতে পারলে রাখলে আমাদের কোনো অসুবিধা হবে না। সেই অর্ডারটাই কিন্তু কমপ্লাই করেছে আর কি, মানে ওইটাই দিতে বলেছে। তাহলে এই প্রশ্নটা আসে কিভাবে? আবার শুনবেন এরকম প্রশ্ন যে আমরা 2 বছর তো পাবো না টাকাটা, কিন্তু প্রতি বছর আমাদের সেখান থেকে ইনকাম ট্যাক্স কেটে দিয়ে যাবে। আচ্ছা বলুন তো, আপনি যখন ইনকাম করবে তার তো ইনকাম ট্যাক্স দিতে হবে। এবং এবার দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী একদিন টুইট করে বললেন যে সরকারি কর্মচারী সহ
শিক্ষক শিক্ষিকা বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত সকলেই ডিএ পাবে, 2-1 দিনের মধ্যে নোটিফিকেশন জারি হবে। এটা আপনারা সকলেই জানেন। একদিন পরে নোটিফিকেশন জারি হয়েছে, 3টে নোটিফিকেশন জারি হয়েছে। সেটা নিয়েও প্রশ্ন, হয়তো পরেও না ঠিক মতো। 3টে নোটিফিকেশন কেন জারি হলো? 3টে নোটিফিকেশন দেখুন, খোদ রাজ্য সরকারি কর্মচারীদের একটা নোটিফিকেশন, তাদের রিটায়ার পার্সনদের একটা নোটিফিকেশন, আর যারা বোর্ড কর্পোরেশন শিক্ষক শিক্ষিকা এদের যে বেতন পেনশন হয় গ্র্যান্টিন এইড থেকে, তাদের জন্য একটা নোটিফিকেশন। এটা পরিষ্কারভাবে লেখা আছে, অর্থাৎ সরকারি অর্ডার যখন বেরোবে, এই যে গ্র্যান্টিন এইডের যে বকেয়া ডিএ দেবে না, সে কথা তো বলেনি। এই মুহূর্তে দেবে কি দেবে না সেই প্রশ্নটা অবশ্যই আছে, অস্বীকার করি না। সরকার যে নোটিফিকেশন জারি করেছে তাতে বলেছে 16 থেকে 19 পর্যন্ত বকেয়া ডিএ 50% মার্চে আর 50% সেপ্টেম্বরে দেবে, সকলেরই জানা। আমরা বলেছি সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে মে 2025 যখন বলেছিল যে 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে, তখন দেয়নি। সেই পরিপ্রেক্ষিতে এমএ করেছে। কিন্তু সরকার যদি তখন থেকে যে ডিএটা দিতে হবে, অতএব এই কাজগুলো, অর্থাৎ এই সার্ভিস বুক আপলোড, সেই কাজটা করতো, তাহলে কিন্তু সরকার দিতে পারত। কিন্তু এই সরকার দেয়নি। সরকারের ইচ্ছেই ছিল না ডিএটা দেওয়া। সরকার কি বলল? সরকার বলল এটা বিশ্বাসযোগ্য মানে কি, আমরা তো কাজ করেছি যে বিগত দিনে অর্থাৎ 15 সাল পর্যন্ত সার্ভিস বুকে আমাদের বেতন, আমাদের ভাতা, এগুলো যোগ করে যে বেতনটা হতো সেটা আমরা ক্যাশে ডিপার্টমেন্ট থেকে নিতাম। পরবর্তীকালে ব্যাংক ইনক্লুড হলো এবং HRMS এর মাধ্যমে তখন প্রতিটি সরকারি কর্মচারীদের, খোদ রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলবো, আমি জানি না গ্র্যান্টিন এইডের সেক্ষেত্রে কি হয়েছে, আমাদের তো জানার কথা না। HRMS এ সেগুলো ঢুকে গেছে। আমারও HRMS এ আছে, আমি রিটায়ার করে গেছি, HRMS এ আছে। অর্থাৎ 16 পরবর্তী যারা রিটায়ার করেছে তাদেরও কিন্তু ওই HRMS এ ধরা আছে। অর্থাৎ তাদেরও এক ক্লিকে কত টাকা 16 থেকে 19 পর্যন্ত দিতে হবে, যেহেতু কত টাকা হলো বকেয়া, সহজে সেটা বার করা যাবে। আর 8 থেকে, মানে বিগত দিন, কিন্তু 8 থেকে 15 সাল পর্যন্ত সেগুলো আপলোড করা হচ্ছে। সেগুলো ঢুকে যাওয়ার পর পরবর্তীকালে ডিএটা দেওয়ার কথা ওখানে বলা আছে। শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন তাদের ওখানে কি বলা আছে সেটা আমি গতকালও বলেছি, তার বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছে না। আমি কি বলেছি, বহু কর্মচারী যারা রিটায়ার করেছে, এই আজকে সকালেও আমি যে ভিডিওটা করছি দেখবেন, যদি তারা শুনে থাকে নিশ্চয়ই তারা মন্তব্য করবে। মলয়বাবু আমি এই স্কুলের হেডমাস্টার ছিলাম, মলয়বাবু আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমরা কিভাবে পাবো? বিস্তারিত ব্যাখ্যা করেছি, ওনারা বুঝেছে। ঠিকই, তাই তো ঠিকই, আপনি যেটা বললেন সেটা তো বাস্তব বলেছে। কিন্তু এই যে আমাদেরকে এই ধরনের অবাস্তব সব প্রশ্ন করছে এক শ্রেণীর কর্মচারী সমাজ বিগত, মানে এই যে অর্ডার পরিপ্রেক্ষিত আছে বলুন তো। গতকাল আনন্দবাজারে প্রকাশ পেয়েছে, কল্যাণ ব্যানার্জি বলেছে যে অর্ডারে এই যে শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন এদের কথা, অর্থাৎ গ্র্যান্টিন এইডের যে
কর্মচারী সমাজ, তাদের দিয়ে দেওয়ার কথা বলা নেই। সেটা তো প্রথম থেকেই তো বলা নেই, স্যাটে বলা নেই, হাইকোর্টে বলা নেই, সুপ্রিম কোর্টে বলবে কেন? এই সেন্সটা তাদের থাকা উচিত ছিল না? আমরা কি বলেছি? আমরা কি বারবার বলেছি যে আমরা রোপা মেনে ডিএটা ক্লেম করেছি। রোপা 2009-এ যে বার্তা বলা ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কর্মচারীদের ডিএ দিতে হবে, আমরা তাকেই কোট করে আমরা মামলায় গিয়েছি। আমরা বলেছি শিক্ষক শিক্ষিকা তারা রোপা মেনে, তারা এখনো বলে রোপা মেনে আমরা বেতন পেনশন ভাতা সব পাই, তাহলে আমাদের দিলে তাদেরও দিতে হবে। তাদের যে দিতে হবে সেটা তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট না বললো, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী আমরা কি জানি, এত বছর 15 বছর রাজত্ব করলো, মুখ্যমন্ত্রী তো একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মুখ্যমন্ত্রী তো অর্ডার। আমি এর আগেও তো ভিডিও করে বলেছি যে যুবসাথী তিনি বাজেটের দিন ঘোষণা করলেন, ঘোষণা করে বললেন আগস্ট মাসে দেবে, তারপরে কিছুদিন পরে সেটা চলে আসলো এপ্রিল মাসে। ধর্ণা দিয়েছিলেন মাননীয় ধর্মতলায়, সেখানে বললো না 7 তারিখ থেকেই পাবে, অর্থাৎ ওখানে বসে 7 তারিখ থেকে পাবে, পরদিন থেকে যুবসাথী ঢুকে গেছে। সেখানে নোটিফিকেশন হলো কি হলো না সেটাও আমরা জানি না, কিন্তু ঢুকে গেছে তো। মুখ্যমন্ত্রী বলেছে তো, মুখ্যমন্ত্রী যেখানে বলেছে, অনেকে বলছেন আপনি এখন শাসক দলের দালাল হয়ে গেছে। আমি বলছি কর্মচারীদের স্বার্থে যদি, এর আগেও বলেছি, কর্মচারীদের স্বার্থে যদি দালাল হতে হয় আমি হব। এটা দালালের কি? মুখ্যমন্ত্রী যেখানে বলেছে, তারপরে নোটিফিকেশন বেরিয়েছে। আমরা মার্চ মাসে খোদ রাজ্য সরকারি, মার্চ মাসে আমাদের যদি বকেয়াটা ঢোকে, শিক্ষকদের যদি না ঢোকে, তার কারণটা কি? কারণটা কিন্তু জানে, শিক্ষক সমাজ জানে। কিন্তু যেহেতু যদি সরকারি কর্মচারীদের ঢুকে যায়, আমাদের যদি না ঢুকে যায়, তার কৈফিয়ত দিতে হবে। আপনারা জানেন আমার ফেসবুকে আছে মাননীয় শিশির ব্যানার্জি। মাননীয় শিশির ব্যানার্জি তিনি কোনো সময় বোধহয় একটা পোস্ট করে বলেছিল আমি 8-এর আগে রিটায়ার করেছি। শিশির বাবু যদি শোনে নিশ্চয়ই এটা ব্যক্ত করবেন। আমি দেখিনি পোস্টটা, আমার দেখা, সত্যি কথা বলে এত ব্যস্ত থাকি আমার ফেসবুক দেখার মানে সময় হয় না। আমি 8-এর আগে রিটায়ার করেছি, আমি পেনশন পাবো না, এই কথাটা উনি যদি বলে থাকে সেটা বিভ্রান্ত হবেই। আমার কাছে প্রশ্ন আসছে, স্যার এই ব্যাপার আমার বাবা কি তাহলে পেনশনটা পাবে না? আমি কেন হঠাৎ করে তুমি এই কথাটা বললে কেন? না, এরকম শিশির বাবু বলে একজন পুলিশ অফিসার, তিনি বলেছেন আমি তো 8 সালে রিটায়ার করেছি, তাই ডিএটা মানে পেনশন ডিএটা বকেয়া ডিএটা পাবো না। আমি তো শিশির বাবু কি বলেছে আমি তো দেখিনি, তাহলে তোমাকে শিশির বাবুর কাছে জিজ্ঞাসা করতে হবে। আর না হলে তোমার বাবা কিসে কাজ করে? না, রাজ্য সরকারি কর্মচারী, এই ব্যাপার। তাহলে যেখান থেকে রিটায়ার করেছে সেই ডিপার্টমেন্টে যাও। না, আমার বাবা তো খুব অসুস্থ, সেই কারণে বাবাকে নিয়ে যাওয়া খুব মুশকিল। এই প্রশ্ন আসছে। আমরা ঠিক, তোমার বাবার যখন লাইফ সার্টিফিকেট, আমি প্রশ্ন করেছিলাম, তোমার বাবা যখন লাইফ সার্টিফিকেট দিতে যায় তখন কি করো? তুমি গিয়ে দিয়ে আসো? না, আমি যাই বাবার সঙ্গে, খুব কষ্ট করেই বাবাকে নিয়ে যাই, গিয়ে ব্যাংকে বা ব্যাংকের ডেট ওভার হয়ে গেলে ট্রেজারিতে গিয়ে জমা দিয়ে আসি। তাহলে তোমার বাবাকে নিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। তা তোমার বাবা 8 সাল আগে রিটায়ার করেছে, তাহলে বকেয়া ডিএটা পাবে কিনা? তুমি যাও ডিপার্টমেন্টে, তোমার বাবাকে তো এখন নিয়ে যাওয়ার কথা আমি বলছি না, যেখান থেকে রিটায়ার করেছে সেখানে যাও, গিয়ে জিজ্ঞাসা করো। এটা আমার প্রশ্নের উত্তর তো হবে না, তুমি একজনের প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরটা আমার কাছে চাইছো।
সেটা আমি কিভাবে দেব? আপনারা 16 থেকে 19 বকেয়া ডিএটা বয়কট করুন। এই গতকালের পোস্টে আছে। কে হে তুমি ভাই? আমরা 16 থেকে 19 ডিএটা বয়কট করব, সেটা তোমার বলার অধিকার আছে? আমরা কি করব? খোদ রাজ্য সরকারি কর্মচারী প্রতিনিধি হয়ে আমরা কি করব সেটা তোমার কথা মতো আমরা করব? হ্যাঁ, আপনারা সর্বোচ্চ আদালতে গিয়ে ইন্টারেস্ট ক্লেম করুন। ভাবুন, সর্বোচ্চ আদালতে গিয়ে ইন্টারেস্ট ক্লেম করুন, কারণ আমাদের সংগঠন ইন্টারেস্ট ক্লেম করে মামলা করবে। তোমরা করো না। তোমাদের সংগঠন কি করবে সেটা দেখে কি আমাদের করতে হবে? দেখুন, ঘটনাটা হচ্ছে এক শ্রেণীর কর্মচারী আমাদেরকে ইরিটেট করতে চাইছে। আমরা কিন্তু ফোনের মাধ্যমে অনেকে অনেক বক্তব্য করছে, তাদেরকে দু চার কথা বলে দিলে আপনারা তো জানবেন না। কিন্তু একটা চক্রান্ত চলছে বলতে আজকে বাধ্য হচ্ছি। গভর্নমেন্ট অর্ডার বেরিয়েছে 1/4/8 থেকে 31/12/2019 পর্যন্ত বকেয়া দিয়ে সব দিয়ে দিতে হবে। আজকে বর্তমান সরকার আছে, কালকে নাও থাকতে পারে। অর্ডারটা কিন্তু থাকবে। বামফ্রন্ট সরকার রোপাতে বলে গিয়েছিল বলেই আমরা আজকে তৃণমূলের প্রায় 15 বছর শেষ মুহূর্তে আমরা এই ডিএর বকেয়া অর্ডারটা সর্বোচ্চ আদালত থেকে, মানে সর্বোচ্চ আদালতের মান্যতা আমরা পেয়েছি। ওই রোপাতে যদি না বলা থাকতো, বামফ্রন্ট সরকার তো দেখবেন এখন অনেকেই বামফ্রন্ট ভুক্ত কর্মচারী সংগঠনগুলো যে বামফ্রন্ট সরকার ছিল বলে অসীম দাশগুপ্ত লিখে দিয়েছিল বলে আমরা ডিএ মামলায় আমরা জয়লাভ করেছি। হ্যাঁ, রোপাতে আমরা তো বলছি, তা মাননীয় অসীম দাশগুপ্তটা করে দিয়ে গেছিল যখন, তখন তো কোঅর্ডিনেশন কমিটি শক্তিশালী ছিল। তারা তখন স্ট্যান্ডিং অর্ডারটা প্রকাশ করতে পারেনি কেন? এই প্রশ্নটা তো আমরা করি তো সবসময়। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার সময় 2 কিস্তি মহার্ঘ ভাতা বাকি ছিল, 16 মানে 10 এবং 6। সে সময় যদি বামফ্রন্ট সরকার এই 16% ডিএটা দিয়ে যেত, তাহলে আমাদের তো আরো এই এখন 40% মহার্ঘ ভাতা বাকি এতটা তো থাকতো না। কারণ ওই 16% মানে 2 কিস্তি ক্ষমতায় আসার পর অনেকটা সময় পরবর্তী দিয়েছে, কিন্তু ওটা দেওয়া থাকলে ক্ষমতায় আসার পর যে ডিএটা দিত, তাহলে নয়া দিয়ে দিত, তাহলে আমরা তো লাভ হতো। ডিএ পৌনঃপুনিক বলছে, অর্থাৎ আমরা মনে করছি যে শিক্ষক সমাজ এই মুহূর্তে নাও পেতে পারে। যেই অবস্থা করছে, সেক্ষেত্রে শিক্ষক সমাজ যদি না পায়, যাতে খোদ রাজ্য সরকারি কর্মচারী ডিএটা না পায়, এক শ্রেণীর কিন্তু কর্মচারী এবং কর্মচারী সংগঠনগুলো সেই দিকে অগ্রসর হচ্ছে, আমরা বুঝতে পারছি। আপনি দেখবেন আমার পোস্টে আবার বলছে আমি এত টাকা দিয়েছি। আপনি কত টাকা দিয়েছেন আপনি প্রমাণ সহ আসুন, আমরা আপনার টাকা ফেরত দিয়ে দেব। টাকার কথা বলছি এখন। হ্যাঁ, এটা প্রকাশ্যে বলছি, প্রকাশ্যে আমরা পোস্ট করব। আমাদের খোদ রাজ্য সরকারি কর্মচারী যাদের জন্য আমরা সেই 2016 সাল থেকে লড়াই করেছি, তাদের এখানে প্রতিবাদে নামতে হবে। তারা যদি মুখ বন্ধ করে রাখে, তাহলে কিন্তু যদি ডিএটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই বকেয়া ডিএটা যতটা পেয়েছি,
আজকে দেখবেন বর্তমানেও আছে। আমাকে গতকাল জিজ্ঞাসা করেছিল, আমি বলেছি যে 2016 সালে নিচের দিকে ডিএর পরিমাণ বেশি। আমরা যে মামলাটা করেছি 1/16-তে এআইসিপিআই বা দিল্লি চেন্নাই পাচ্ছিল 125%, আর আমরা পাচ্ছিলাম 75%, অর্থাৎ 50% দিয়ে শুরু হয়েছে বকেয়া। কিন্তু 1/4-8-এ আমাদের 2%, এআইসিপিআই 12%, তখন বকেয়া 10%। এবং আপনারা জানেন যে প্রত্যেকটা ডিএর মেয়াদ থেকে 6 মাস করে, তাই প্রথম দিকে ডিএর শতাংশটা কম। যখন 16 আসলো তখন দেখলাম যে 75 আর 125, 50%। ভাবা যায়, আজকে যেমন 40%, 2016 সালে 50%। তাই তো আমরা মামলায় গেছি। আমরা বলেছি ট্রাইব্যুনালের খোঁজ রাজ্য সরকারি কর্মচারী এরা যেতে পারে, বোর্ড, কর্পোরেশন, শিক্ষক সমাজ, রোপা মেনে আমরা পেলে তারা পাবে, এই কথাটা বলেছি। এখন সরকার যদি গরিবেশি করে, সরকার যদি না দেয়, আমাদের কি করার আছে? তারা তো সেই সময়, আমরা এই কথাও বলেছি যে উচ্চ আদালতে তাদেরও যাওয়া উচিত, তারা তো কর্ণপাত করেনি। সর্বোচ্চ আদালতে গেছে, সেখানে তো অ্যাডেড হতে পারেনি। তাই যে ধরনের ভূমিকা আজকে দেখতে পাচ্ছি, যাতে আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারীরা ডিএটা না পাই, সেই দিকে কিন্তু এক শ্রেণীর কর্মচারী তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। তাই খোদ রাজ্য সরকারি কর্মচারীদের এর প্রতিবাদ করতে হবে। তারপরে যদি ডিএটা বন্ধ হয়ে যায়, তখন আমাদের কি করণীয় আছে? আপনারা তো জানেন, আমরা তো বলেছি এই সরকারটা স্বৈরতান্ত্রিক সরকার, ইচ্ছার উপর চলে। কিন্তু একটা গভর্নমেন্ট অর্ডার বলে একটা কথা আছে। আবার বলছি, আপনারা কেন সুপ্রিম কোর্টে বারবার অ্যাপ্লিকেশন করে মামলাটা এগিয়ে আনছেন? আরে মামলাটা কম্পাইলেশন যে ফাইল, সেটা মানে 15 এপ্রিল 2016-তে কতটা কমপ্লাই করলো ডিএটা, যেটা বলেছিল যে 25% এবং ফার্স্ট কিস্তি কতটা দিল, সেটা রাজ্য সরকারকে জানাতে হবে। ওই দিনই মামলাটা আছে। আমরা মনে করছি, যেহেতু এখনো কস্ট লিস্টে মামলাটা উঠছে না, আমরা মনে করছি ওই এপ্রিল মাসে 15 তারিখে মামলাটা উঠবে। সেটা তো বেশি দিন আর বাকি নেই। এবং কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত সর্বোচ্চ আদালত নেবে, কারণ সর্বোচ্চ আদালত এই সরকারের চরিত্রটা জানে বলেই একটা হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছে। হাই পাওয়ার কমিটি তো আমাদের কাছে রিপোর্ট দেয়নি, একটা কথাই শুধু বলেছে, যেমনটা বলেছিল সর্বোচ্চ আদালত, আমরা 25% ডিএটা দিয়ে দেওয়ার কথা বলেছিলাম, আপনারা কিন্তু মান্যতা দেননি। তখন তারা বলেছিল সরকার যে 25% দেয়নি, এই কারণে আমরা মামলাটা শেষ হয়ে যায়নি, যদি দিয়ে দিই তাহলে তো সেটা রিটার্ন করতে পারবো না আমরা জিতে গেলে। তখন বলছে তাহলে আপনারা আপনাদের কর্মচারীদের বিশ্বাস করেন না? না, বিশ্বাস করি। আমরা এই 25% যত টাকা হয় হিসাব করে আমরা সর্বোচ্চ আদালতের কাছে জমা রাখতে চাই বলেছিল। এটা তো আমরা তো মন গড়া কথা বলছি না। আর সেই পরিপ্রেক্ষিতেই তো 25% ইমিডিয়েট এফেক্ট বলেছে, সরকার দেয়নি। সরকার কি বলবে সেদিন সেটা সরকার জানে, আর আমাদের আইনজীবীরাও জানে আমরা কি বলবো। এবং এই হাইপার কমিটি দেখবেন কত নম্বর পাতাটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। হাইপার কমিটি তাদেরকেও স্মরণ করিয়ে দিয়েছে, আপনারা কিন্তু 25% ডিএটা কর্মচারীদের দেননি, এই বার্তাটা কিন্তু দিয়ে গেছে। বিশেষ কিছু বলেনি। 25% যে দেয়নি, 25% নিয়ে তো কোনো কথা বলার
জায়গায় ছিল না কমিটি। কমিটি বলেছিল 6 এপ্রিল ফার্স্ট ইনস্টলমেন্ট, পরবর্তী যে কটা ইনস্টলমেন্ট দেবে সেটা বলবে, এবং সেটা 15ই মের মধ্যে সম্পূর্ণ ডিএটা কর্মচারী সমাজ যাতে হাতে পেয়ে যায় সেরকম অর্ডার ছিল। সেটা নিয়ে চলে গেছে সেই সেপ্টেম্বর মাসে, জানুয়ারি থেকে সেই সেপ্টেম্বর, সেকেন্ড পার্টটা সেপ্টেম্বরে দেবে। দেখুন, এক শ্রেণীর কর্মচারী, শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, আমরা তাদের জন্য লড়াই করেছি, আমরা বারবার বলেছি, কিন্তু সরকার যদি প্রতারণা করে এক প্রকার, আবার সেটা বলাও যাবে না, কারণ মুখ্যমন্ত্রীর, আমি এও বলেছি, মুখ্যমন্ত্রী বক্তব্য, পরবর্তীকালে অর্ডারটা কিন্তু আমি আবারও বলছি যে অর্ডার যখন হয়েছে আজ না হোক কাল পাবে, বা এমনও আছে লামসাম টাকা ওই 31শে মার্চের মধ্যে তাদেরও ঢুকে যেতে পারে। আর তাদের যাতে ঢুকে যায় তার জন্য তো কর্মচারী, শিক্ষক সংগঠন, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, তারা ইনিশিয়েটিভ নিক, তারা ডেপুটেশন দিক, ঠিক আছে, হিসাব নয় পরে হবে, প্রথম পার্টটা ঢুকুক, তাদের কম বেশি হলে সেকেন্ড পার্টে অ্যাডজাস্ট হবে। এইভাবে তো তাদের আন্দোলনে নামতে হবে। তাই বলছি যে দেখুন, বাস্তব সম্মতটা বিচার বিবেচনা করবেন। যেটা বললাম, পিছনের দিকের যে ডিএগুলো 50%, 54%, 57%, আজকে বর্তমানটা একটু দেখে নেবেন, প্রথম পাতাই দিয়েছে, আমাদের কাছেই জিজ্ঞাসা করে সব সময়। আমি 1/4 থেকে 31/12/2019 পর্যন্ত একদম পুরো হিসাব করে আমি আমার পেজে দিয়ে দিয়েছি। এখন অনেকে বলছে আমি কালকে বলেছি, এগুলো এত মানে এই সময় কাউকে প্রচুর, এই যে আমি ভিডিওটা করছি তারা ফোন করে যাচ্ছে, অনেকেই ফোন করে যাচ্ছে, আমি তো ধরতে পারছি না। তা আমাদের যে ব্যস্ততা, অনেক শিক্ষক বলছে মলয়বাবু আমি পিপিওটা পাঠিয়ে দেবো, আমারটা করে দেবেন। আচ্ছা বলুন, আমরা তো তাদেরকে অপমানজনক কথা বলতে পারি না। আমি দাদা, আমাদের পক্ষে সম্ভব না। আপনাদের এক ধরনের ক্যালকুলেশন, আপনাদের এক ধরনের বেসিক, আমাদের সঙ্গে পার্থক্য নেই। আপনাদের কে বেতন দেয়, কে পেনশন দেয়, আমাদের অতটা ধারণা নেই। আপনারা এমন কারোর সাহায্য নিন যাতে খুব সহজে সেগুলো করে দিতে পারে, ভরসা করে আমাদের উপর, কিন্তু তাদের কেউ বলতে পারবে না। তারা যদি আমার এই ভিডিও দেখে, আজকেও 2জন ভদ্রমহিলার সঙ্গে, তারা একজন হেডমিস্ট্রেস, একজন অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, আমি বললাম দিদি এই ব্যাপার, হ্যাঁ তা আপনি তো ঠিকই বলেছেন, সত্যি, তাহলে আমি একবার ট্রেজারিতে যাই। হ্যাঁ ট্রেজারিতে যান, আপনার স্কুলে যান, দেখুন সেখানে সার্ভিস বুক আছে কিনা, তাদের কোনো নির্দেশ এসছে কিনা, এই কথাগুলো বলবো না। শাসক দলের নাকি আমি তাবেদারি করতে শুরু করেছি? কর্মচারীদের স্বার্থে যদি তাবেদারি করতে হয়, মলয় মুখোপাধ্যায় তা করবে।